14 গোষ্ঠীর মধ্যে তুইও আছিস। বাপ পাগল শুনে কুদ্দুস আহমেদ তেতে উঠে বললেন, আদিবা, তোমার গাধা দুটোকে সাবধান করো, নইলে কেউ আর দাঁত নিয়ে ফিরতে পারবে না। ফের আবারও হাসলো সবাই। এরই মধ্যে ফাইয়াজ ঝুমুরকে নিয়ে বাইকে উঠে সবার থেকে বিদায় নিয়ে মুহূর্তেই ধোঁয়া উড়িয়ে চলে যায় সে। কেউ যদি খেয়াল করতো তবে দেখতো নীরবের মুখে কোনো হাসি নেই। তার উদাসীন মন কোনো এক রমণীর প্রেমে আটকে আছে। মাঝে মাঝে মনে হয় হারানো জিনিসগুলো একটু বেশি আদরের হয়। খুব যত্নে লালন করা জিনিসগুলোই আমরা হারিয়ে ফেলি অবহেলায়। বৌভাতের অনুষ্ঠানে রীতা নামক ভারী শরীরের মানুষটিকে দেখে কুলকুল করে ঘামতে শুরু করেন কুদ্দুস আহমেদ। কিছুই ঠিক লাগছে না তার কাছে। এই মহিলাকে খবর দিয়ে এনেছে সেটাও তিনি বুঝতে পারছেন না। প্রচণ্ড অস্থিরতায় দুইবার পেট মুছড়ে উঠেছে তার। বাথরুমে গিয়ে বিপত্তি বাঁধল। পায়জামার ফিতা শক্তপোক্ত গিঁট বেঁধে গেছে। হাজার চেষ্টা করেও খুলতে পারছেন না তিনি। ওদিকে প্রাণ যায় যায় অবস্থা। ত্যাগেই প্রকৃত সুখ ভেবে নতুন পায়জামার ফিতাটা এক টানে ছিঁড়ে ফেলল। বেশ কিছুক্ষণ পর কাজ শেষে পায়জামাকে লুঙ্গির মতো করে কোমরের সাথে গিট্টু দিয়ে চিপে চিপে বেরিয়ে আসলো। আদিবা খান তাকে দেখেই হাঁক ছুড়লেন। কোথায় ছিলে তুমি? মিষ্টিতে কুদ্দুস আহমেদের মেজাজ এমনিতেই খারাপ। ভারী বিতৃষ্ণা নিয়ে বললেন, তুমি খাও, আমার পেট ভরা। আর এত চদর বদর করো কেন, বজ্জাত মহিলা? আবিদা খান হতভম্ব হয়ে তাকাতেই কুদ্দুস আহমেদ পা চিপে চিপে হেঁটে চলে যায়। আবিদা খানের চক্ষু মার্বেল হওয়া বাকি। চোয়াল ঝুলিয়ে ব্যাককলের মতো তাকিয়ে থাকলো কুদ্দুস আহমেদের যাওয়ার পানে। চুপচাপ এক কোনায় একটা চেয়ারে বসে দই আর মিষ্টি খাচ্ছেন কুদ্দুস আহমেদ। ইতিমধ্যে তিনি গেছেন। রীতা হলো শান্তার মামি শাশুড়ি। সে যাই হোক, সমস্যা হলো ফায়াজ তাকে দেখলেই মুখ টিপে টিপে হাসছে। গাধাটার এমন হাবভাব কিছুতেই ওনার পছন্দ হলো না। বাচ্চাকালে সবাই এমন একটু একটু করে, তাই বলে বুড়ো কালেও এসবের জন্য ভয় পেতে হবে? এখন একটাই ভয়, আদিবা না জানলেই হলো। কমিউনিটি সেন্টারের বাইরের দিকটা বেশ সুন্দর। পেছনের দিকটায় একটা খোলা ফসলি মাঠ। সনসন করে বাতাস বইছে। গোধূলির মেঘ সীমানায় সন্ধ্যার আনাগোনা স্পষ্ট। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সেখানে দাঁড়িয়ে আছে ঝুমুর। সবাই এদিক সেদিক হাঁটাহাঁটি করছে। কিছুক্ষণ পরই রওনা হবে। শান্তাকে নেওয়ার জন্যই মূলত দেরি হচ্ছে, কিন্তু তারা আজ দিতে নারাজ। শান্তার শ্বশুর আর মাত্র কয়েকটা দিন আছেন দেশে, তাই হয়তো তার না যাওয়াই ভালো। ঝুমুর নিজে নিজেই এসব ভাবছে। বাতাসের দাপটে তার বোরকার হেজাব উড়ছে। আনমনা সে। কোনো কিছুই যেন ভালো লাগছে না। মন খারাপ? পরিচিত কণ্ঠস্বর পেয়ে ঝুমুর মাথা তোলে। রায়হানের দিকে তাকিয়ে স্বল্প হাসে। তারপরই উপর নিচ মাথা ঝাঁকায়। তার মন খারাপ। রায়হান কিছু সময় চুপ থেকে বলল, কেন রাজি হয়েছিস বিয়েতে? এই প্রশ্ন হয়তো আশা করেনি ঝুমুর। ঠোঁট গোল করে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে সে। রায়হানের দিকে দৃষ্টি স্থির রেখে বলল, মা বাবার দায়িত্বের বোঝা হালকা করলাম। সন্তান কখনো মা বাবার কাছে বোঝা নয়। ঝুমুর তপ্ত শ্বাস ফেলে। ছোট করে বলল, আমি বোঝা ছিলাম ভাইয়া, মা বাবার কাছে, তোমার কাছে, গোটা সমাজের কাছে, এমনকি এখন নিজের কাছেও বোঝা। ভাবতে অবাক লাগে, তোমরা নিজেদেরকে শিক্ষিত রুচিশীল বলে দাবি করো, কিন্তু এই যুগে এসো কিভাবে পারো নিজেদের সিদ্ধান্তে অন্যের বুকে সুকৌশলে চাপিয়ে দিতে? না না, চাপিয়ে নয়, বরং তোমরা তো বুঝিয়েছো। আমি বুঝে নিলাম। আমার বাবা ভাই থেকেও আমি সহায়হীন ছিলাম। সামান্য একটা ইস্যুকে কেন্দ্র করে 16 বছরের একটা মেয়েকে 26 বছরের ছেলের হাতে তুলে দিতে তোমাদের একটুও বাধিনি, তাই আমারও বাধিনি। মেনে নিয়েছি, আর এখন মানিয়েও নিয়েছি। কারণ আমি কারোর মুখের কথায় নয়, তাকদীরকে বিশ্বাস করি। আমার রব যা করবেন তাতে আমার কল্যাণই হবে ইনশাল্লাহ। লম্বা কথা শেষ করে ঝুমুর থামে, কিন্তু একজনের চোখে অবিশ্বাস। শুকনো ঢোক গেলে সে। চোখের সামনে নীরবের প্রতিদিনকার হাহাকার, প্রতিদিন নিজেকে আঘাত করা, পাগলের মতো কান্না। কিছুই এড়িয়ে যায়নি রায়হানের থেকে। হাজারো দৃশ্য দেখেও না দেখার ভান করে চলেছে সে, শুধুমাত্র তার বোনের জন্য। বোন যেন কোনোভাবেই কষ্ট না পায়। কিন্তু আজ ঝুমুর তার দিকে আঙ্গুল তুলল কিভাবে?
কথার ধার যেন রাহানের হৃৎপিণ্ড এফোরোফোর করে দিল। কোনো মতে জিজ্ঞেস করলো, তুই কি খুশি না বোন? ফায়াজ তোকে কষ্ট দেয়? ঝুমুর তাচ্ছিল্য করে হাসলো, গাঢ় গলায় বলল, তোমরা বিবেকহীন হলেও তিনি বিবেকহীন নয়, যথেষ্ট ভালো মানুষ। তার মতন মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তাহলে এভাবে কথা বলছিস কেন বোন? রাহানের দৃষ্টি পলকহীন, যেন ঝুমুরের মন পড়ে ফেলতে চাইছে। সব কথা গোপনে হজম করতে করতে ক্লান্ত আমি। এতটুকু বয়সে কি এমন কষ্ট ঝুমুরের? রাহান কিছু বলতে যাবে তখনই মেহেরিমা আর ফারিয়া আসে। তাদেরকে তাড়া দিয়ে বলল, গাড়ি ছেড়ে দেবে, জলদি আসো। ফায়াজ হসপিটালে চলে গেছে বিধায় ঝুমুর গিয়ে মেহেরিমাদের সাথে বসে। একে একে শান্তার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি গতিতে ছুটে চলে। অপলক সেদিকে তাকিয়ে থাকে শান্তা। আজ চলার পথ ভিন্ন। মা বাবার কাছে যখন খুশি যেতে পারবে না সে। ঠোঁট টিপে কান্না আটকে রেখেছে, তবুও চোখ দিয়ে বড় বড় ফোঁটায় নোনতা পানি গড়িয়ে পড়ছে। পলাশ সান্ত্বনা দেয়, প্লিজ কান্না করো না। বাবা যাওয়ার আগেই অবশ্যই তোমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাব। দেখতে দেখতে দিন দুয়েক পেরিয়ে গেল। লতিফ খান হুট করে বাড়ির সকলকে বসার ঘরে আসতে বললেন, জরুরি তলব। নীরব থেকে শুরু করে বাড়ির প্রত্যেকে সেখানে উপস্থিত, বাদ যায় না রবিনও। ঝুমুর পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে সাফিয়া বেগমের সাথে। নীরব উপস্থিত, তাই সে যাবে না। লতিফ খান চায় লম্বা চুমুক দেন। কিয়ৎক্ষণ চুপ থেকে বলল, আমার আজকে আলোচনা নীরবকে নিয়ে। নীরব ভ্রুকুচকে তাকায়, তারপর আবার স্বাভাবিকভাবে চায়ের কাপে চুমুক দেয়। লতিফ খান একটানে বাকি চা শেষ করে টি টেবিলের উপরে কাপ রেখে পূর্ণ দৃষ্টিতে নীরবের দিকে তাকায়। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। খসখসে গলায় প্রথম কথা ছুড়লেন তিনি, গত 5 বছর থেকে আমাদের ঘুরাচ্ছিস, বিয়ের জন্য আর কত সময় নিবি তুই? রাহানের বুকের ভিতর ধক করে উঠল। সে দ্রুত তাকালো নীরবের দিকে, কিন্তু নীরব ভাবলেশীন, গভীর মনোযোগে চায়ের কাপে এক একটা চুমুক বসাচ্ছে। লতিফ খান বিরক্ত হয়ে বললেন, ভালো চাকরি করিস, বয়স 27 পেরিয়ে যাচ্ছে, আমরা তোর জন্য পাত্রী ঠিক করেছি। ঠাস করে চায়ের কাপটা টি টেবিলে রাখলো নীরব। ঠক ঠক করে কেঁপে উঠল সেটি, অথচ তার চোখ জোড়া কত শান্ত। নির্বিকার ভঙ্গিতে বসে থেকে বলল, 5 বছর ঘোরালেও বিয়ে করব বলেছি, কিন্তু আজ এই মুহূর্তে আমি তোমাদেরকে সাফ জানিয়ে দিলাম, আমি বিয়ে করব না। মানে? লতিফ খান চিল্লিয়ে বসা থেকে দাঁড়িয়ে পড়লেন। তার হাত ধরে আব্দুর খান টেনে বসিয়ে দিলেন। তিনি জিজ্ঞাসু সুরে নীরবকে বলল, কারণ কি নীরব? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোমার ছোট ফাইজাকেও আমরা বিয়ে দিয়ে দিলাম। কথা শেষ করতে পারল না আব্দুর খান। এর আগেই নীরব তেতে উঠে বাজখাই গলায় বলল, আমাকে উদ্ধার করেছেন তাকে বিয়ে দিয়ে, আমি আপনাদের কাছে চিরঋণী। লতিফ খান চেঁচিয়ে উঠে বললেন, কথা সাবধানে বল নীরব, চাচার সাথে বড় গলায় কিভাবে কথা বলিস এই শিক্ষা দিয়েছিলাম তোকে? নীরব তাচ্ছিল্য করে হাসল। সব সময় চুপচাপ থাকতে শিখিয়েছ, যা আবার জীবনটাকে শেষ করে দিয়েছে। আর ভদ্র হতে চাই না বাবা, যেই ভদ্রতা জীবনের আনন্দ মুছে দেয় সেই ভদ্রতা আবার চাই না। হতভম্ব হয়ে যায় সকলে। সবসময় চুপচাপ থাকা ছেলের মুখে এমন কথা বড্ড বেখাপ্পা ঠেকছে। আফিয়া বেগমের ইচ্ছে করলো নীরবের গালের মধ্যে ঠাটিয়ে একটা চর বসাতে, কিন্তু এর আগেই লতিফ খানের দাবাং মার্কা চর নীরবের মাথা একপাশে দুলে যায়। গালে হাত রেখে শান্ত অথচ ধারালো নজরে তাকালো নীরব। লতিফ খানের শরীর কাঁপছে। তিল তিল করে শরীরের রক্ত পানি করে সন্তানদের মানুষ করেছেন এই দিন দেখার জন্য। তার কণ্ঠে ক্রোধ ঝরে পড়ল। নমনীয় কথা বলার মানুষটা আজ চেঁচালো, কর্কশ্বরে বলল, বেয়াদব, যখন হয়েছিস তখন আমার বাড়িতে আর কোনো জায়গা নেই। এখানে থাকতে হলে আমার কথা মেনে থাকতে হবে। লোক সমাজে মুখ দেখা পারি না। সকালেই জিজ্ঞেস করে ছেলেকে বিয়ে দেই না কেন? দেবো কি করে? ছেলের কোনো দিকেই তো ফ্যান্টিস আছে, তা কি আমাদের জানায়? এবার আর নীরব সহ্য করতে পারল না।
তার দাঁতে দাঁত ঘর্ষণ হয়ে কটমট আওয়াজ হয়, হাতের মুষ্টি শক্ত হয়, দু চোখ ঠিকরে রাগ বেরিয়ে আসে। জীবনে প্রথমবারের মতো অত্যন্ত উঁচু আওয়াজে সে বলল, এখন মনে হচ্ছে আমার বয়স বেড়ে যাচ্ছে, আমাকে দ্রুত বিয়ে দেওয়ার প্রয়োজন। এই কথাটা 1 সপ্তাহ আগে আমার মাথায় আসতে পারেনি। কেন আমাকে নিঃস্ব করে দিলে? কেন আমার অন্তরের সব সুখ ধ্বংস করে দিলে? সব অনুভূতিকে মাটি চাপা দিলে? আকস্মিক এই কথাটা বজ্রপাতের ন্যায় ঠেকেছে। অবিশ্বাস্য চাহনিতে সকলের দৃষ্টি নিবদ্ধ হলো নীরবের উপর। নীরব তখন বসার ঘরের পর্দার দিকে তাকিয়ে। নিচের ফাঁকা অংশ দিয়ে ঝুমুরের পা দেখা যাচ্ছে। রায়হান দুহাত দিয়ে মুখ ঢেকে মাথা নুয়ে ফেলে। এটারই ভয় সে পাচ্ছিল, শেষ রক্ষা হলো না বুঝি। আব্দুল খান ভারী গলায় বলল, তোমার কথা আমরা বুঝতে পারছি না নীরব। 1 সপ্তাহ আগে বলার সাথে তোমার স্বপ্ন ভাঙ্গর কারণ দেখছি না। দেখবেন না কাকা, আমার বাবাকে জিজ্ঞেস করেন, আমি তার কাছে একটা কথা একবার নয় দুবার বলেছি, তবুও কেন তিনি চুপ ছিলেন? শান্তা কেন চুপ ছিল? লতিফ খান ধপ করে সোফায় বসে পড়লেন। ছেলে কোন বিষয়ে কথা বলছে তা তিনি বুঝে গেছেন। রাগ, ক্ষোভ, হতাশা তাকে আঁকড়ে ধরল। দপদপ করে মাথা ব্যথা শুরু হয়। প্রতিটি নিউরনে নিউরনে জানান দেয় তিনি অন্যায় করেছেন। নীরব বড় বড় নিঃশ্বাস নেয়, প্রশ্নবাণ ছুঁড়ে মারে লতিফ খানের দিকে। কেন এমন করলে বাবা? আমার চাওয়া পাওয়ার কোনো মূল্যই কি তোমার কাছে নেই? আমি যে মরে যাচ্ছি, এখন আবার সেই তুমি আমাকে বিয়ের জন্য থ্রেট দিচ্ছ। থাকলাম না তোমার বাড়িতে, দরকার নেই কাউকে আবার। লতিফ খান চোখ বন্ধ করে নেয়। কিছু বলতে গিয়েও মনে হচ্ছে বলতে পারছেন না। বাক্যহারা তিনি। দৃষ্টি নিবদ্ধ হলো ঝকঝকে সাদা টাইলসের মেঝেতে। আব্দুল খান নীরবের দুই বাহু ঝাঁকিয়ে বললেন, আমাকে বল বাপ, তুই আজ এমন করছিস কেন? বিয়ে করবি না তো? আচ্ছা ঠিক আছে, করতে হবে না, তাও এমন করিস না। নীরব ঝট করে নিজেকে ছাড়িয়ে নেয়। সে নিজের মধ্যে নেই। একটা ঝড়ের মতো তার জীবনটা লণ্ডভণ্ড হয়ে গেছে। তার শ্বাস আটকে আসছে। বুকের ভিতর লুকানো ব্যথাগুলো তাকে সুচালো তীরের মতো আঘাত করছে। ভেতরে যে সে রক্তাক্ত প্রাণহীন মানব, কাকে বোঝাবে? কিছু বলতে গিয়েই কেঁদে দিল। কাঁদতে কাঁদতে হাঁটু মুড়ে নিচে বসে পড়ল। এই অবস্থায় হতবিহ্বল হয়ে গেল সকলে। রায়হান আর রবিন নিজেকে টেনে তুলতে চায়, কিন্তু নীরব ওঠে না। কাঁদতে কাঁদতে ফ্যাঁসে গলায় বলল, জানিস, আমি জীবনে কিছুই চাইতাম না আমার বাবার কাছে। বাবার টাকা পয়সা অনেক ছিল, কিন্তু তবুও আমি লজ্জা পেতাম চাইতে। যখন যা দিত তাই নিয়েই সন্তুষ্টিতে গ্রহণ করতাম। সেই আমি লাস্ট লজ্জা ভুলে দুবার আমার পাশার বাবার কাছে ঝুমুরকে চাইলাম, কিন্তু তিনি কি করলেন? নিজের দায়িত্ব নিয়ে ঝুমুরকে ফাইয়াজের হাতে তুলে দিলেন। পুরো ঘর পিনপতন নীরবতা, কারো মুখে রা নেই। এমন একটি কথা হয়তো কেউই আশা করেনি। রায়হান নীরবকে ছেড়ে ফ্লোরে হাত ঠেসে দিয়ে বসে পড়ল। নীরবের চোখ দিয়ে বয়ে চলেছে অঢেল শ্রদ্ধারা। সে আবারও বলল, আমি হারিয়ে ফেলেছি তাকে, প্রতি মোনাজাতে চেয়েছিলাম যাকে। সবার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে আসলো। আব্দুল খানের স্নায়ু চলাচল রুদ্ধ হলো। ঘামে ভিজে জবজবে হয়ে গেলেন মুহূর্তেই। কথাটা হজম করতে না পেরে 2 পা পিছিয়ে গেলেন। আফিয়া বেগম দরজার আড়ালে ছেলের অসহায়ত্ব দেখছে। মুখে আঁচল চাপা দিয়ে শব্দ করে কেঁদে উঠলেন তিনি। মেহেরিমাও তার মাকে ধরে কেঁদে দেয়। কানে বাজছে নীরবের বলা কথাগুলো। এত এত ঘটনার কেন্দ্রবিন্দু ঝুমুর। তার শরীর থরথর করে কাঁপছে। ঠায় দাঁড়িয়ে থাকতেও হিমশিম খাচ্ছে যেন। ভীত চাহনি তার। কিছু সময়ের ব্যবধানে 2 চোখ ভরে উঠল নোনা জলে। নিজেকে এখন এই পৃথিবীর অভিশাপ মনে হচ্ছে। নির্মম নির্বিকার ভঙ্গিতে ঝুমুরের মুখ পানে তাকিয়ে আছে। কত স্বচ্ছ সেই মুখখানি। ভারী নিঃশ্বাস ফেলে ভাবল, সত্যি ঝুমুর, তুই অতুলনীয়। তোকে যে কেউই ভালোবাসবে, কেউ তোকে কাছ থেকে দেখবে আর ভালোবাসবে না, তাহলে তো সে হৃদয়হীন পুরুষ। লতিফ খান সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। হুঙ্কার ছেড়ে বললেন, এখন তুই কি করতে চাচ্ছিস? তার বিয়ে তো তোর অনুপস্থিতিতে হয়নি, তখন মুখে কুলুপ এঁটে ছিল কেন?
নীরব ভেজা চোখে একবার তাকায় তার বাবার দিকে, মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি জেনেছিলাম দুপুরের পরে, যখন তার বিয়ের সব ঠিক, আবার তখন আর কিছুই করার ছিল না। ঝুমুরের অসুস্থতার সময়ও আমি তোমাকে বলেছিলাম বাবা, তবুও কেন এমন করলে? আমার মনে ছিল না, পরে একবার বলতে তো পারতে। নীরব হাতে বার দুয়েক তালি বাজিয়ে বলল, কতটা নির্লজ্জ তুমি বাবা। ছেলে হয়ে কি আমি তোমাকে প্রতিবার ভাতের সাথে সাথে মনে করিয়ে দেব? মুহূর্তেই নীরবের গালে দ্বিতীয়বারের মতো চর বসায় লতিফ খান। বাজখাই গলায় বললেন, আমার বাড়িতে উঁচু গলা চলবে না। তোর মতো অভদ্র ইতুর ছেলের কোনো দরকার নেই আমার। বেরিয়ে যা। নীরব অবিশ্বাস্য দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকলো, বিদ্রুপের হাসি হেসে উপর নিচ মাথা জাকায় চলে যাবে সে। ওই বাড়ি একই ছাদের নিচে থাকার মতো মনের জোর নেই তার। পিছু ঘোরে, ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের পানি মোছে। সাফিয়া বেগমের অগ্নিদৃষ্টি নিয়ে তাকায় ঝুমুরের দিকে। মায়ের চাহনি বুঝতে পেরেই ঝুমুর নিঃশব্দে কেঁদে দেয়। সাফিয়া বেগম তেড়ে ফুঁড়ে এসে ঝুমুরের গালে সপাটে চর বসিয়ে দেয়। ঝুমুর ছিটকে নিচে পড়ে যায়। অস্ফুট স্বরে বলল, মা আমি কিচ্ছু করিনি। আফিয়া দৌড়ে গিয়ে সাফিয়াকে ধরে, কিন্তু তাকে ফেরাতে পারে না। রুদ্ধশ্বাস সমেত বলল, পাগল হয়ে গেছিস তুই? ওকে মারছিস কেন? দোষ আমার ছেলের, ওর না। সাফিয়া যেন শুনলেনই না। ঝুমুরের চুল ধরে টেনে উঠিয়ে আবার দুই গালে সমানে চর বসায়। দাঁতে দাঁত চেপে বলল, আমার পেটকেও সালাম। তোর মতো বদমাইশ মেয়ে আমি পেটে ধরেছি। কেন মরলি না সেদিন? আমার সুখের সংসারে আগুন ধরিয়ে দিয়েছিস। ঝুমুরের কাঁদতে কাঁদতে নিঃশ্বাস বন্ধ হবার জোগাড়। মুখ দিয়ে কুই কুই শব্দ হচ্ছে, নাক টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে সে। মেহেরিমা জোরে কেঁদে ওঠে, চিল্লিয়ে বলে, ও ভাইয়া রে, কাকিমা ঝুমুকে মেরে ফেলছে। একে একে সবাই হুড়োহুড়ি করে বসার ঘর থেকে ভেতরের ঘরে আসে। কেউই যেন ছাড়াতে পারছে না ঝুমুরকে। সাফিয়া বেগমের এলোপাথারি চরে ঝুমুর দিশেহারা। চোখ বড় বড় করে জোরে জোরে নিঃশ্বাস টানছে সে। নীরবের পা জোড়া জাগাতেই থেমে যায়। স্তব্ধ হয়ে যায় সে। এক ছুটে গিয়ে সাফিয়ার হাত থেকে ঝুমুরকে ঝটকা মেরে ছাড়িয়ে নেয়। ঝুমুর টাল সামলাতে পারে না, হেলে ধুলে ফ্লোরে পড়ে যায়। সাফিয়া বেগমের রাগ তখনও আকাশচুম্বী। তিনি তপ্ত শ্বাস ছাড়েন, কষিয়ে ঝুমুরের তলপেট বরাবর লাথি বসান। ঝুমুর গলাকাটা মুরগির মতো ছটফট করে ওঠে, পেটে হাত রেখে গড়াগড়ি খায়, ব্যাঙের মতো গ্যার গ্যার করে শব্দ করে। আব্দুল খান স্ত্রীকে ধাক্কা মেরে বলেন, পাগল তুমি? আমার আমার মেয়েকে মেরে ফেলতে চাও তুমি, জল্লাদ মহিলা? সব সময় ধীরে ধীরে কথা বলা মহিলা আজ ফুঁসে উঠলেন। আঙ্গুল উছিয়ে আব্দুল খানের মুখ বরাবর আনলেন, শ্বাস টেনে বললেন, যে মেয়ের জন্য বারে বারে অপমান অপদস্থ হতে হয়, সেই মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া আরও ভালো। হনহন করে হেঁটে চলে যায় সাফিয়া বেগম। ততক্ষণে ঝুমুরকে মিম আর মেহেরিমা মিলে তুলে বসিয়েছে। ঝুমুরের চোখ মুখ রক্তশূন্য হয়ে গেল, যেন বসতে পারছে না সে। আফিয়া বেগম সহ তাকে টেনে টুনে রুমে নিয়ে যায়। ঝাপসা দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে নীরব। বুকের মধ্যে কেউ ধারালো তলোয়ার দিয়ে ছিঁড়ে ফেললেও বুঝি এমন যন্ত্রণা হতো না। কলিজা পর্যন্ত কেঁপে উঠছে ওর। বড় বড় কদমে নিজের রুমে গিয়ে জোরালো শব্দে দরজা আটকে দেয় সে। পুরুষালী হাতের নরম স্পর্শে ঝুমুরের ঘুম হালকা হয়। সযতনে হাতটি তার ঠোঁটের কিনারায় বৃদ্ধাঙ্গুল দিয়ে ছুঁয়ে দিচ্ছে। ঝুমুর শান্তভাবে চোখ মেলে তাকায়। দৃশ্যমান হয় ফাইয়াজের শ্যামরঙা মুখশ্রী। গভীর দুটো চোখ আজ বড্ড বিষণ্ণ। এক দৃষ্টিতে লোকটি তার দিকে তাকিয়ে আছে। আজ নেই চোখে মুগ্ধতার লেশমাত্র। সেই দৃষ্টি আজ ঝুমুরকে ঘায়েল করেনি। তাহলে কি তিনিও ভাবেন ঝুমুর দোষী? হয়তো। বুকের গহীন থেকে কথাগুলো তরতাজা হয়ে কঠিন রূপে ফিরে আসলো ঝুমুরের। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে কেঁদে দিল। দু হাতে মুখ ঢেকে নিয়ে শব্দ করে কাঁদছে সে। ফায়াজ কিছুক্ষণ তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল, তারপর হাত বাড়িয়ে ঝুমুরের দু হাত মুখ থেকে নামালো। ঝুমুরের ডান গালে নিজের হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদছো কেন বউ?
এই একটি কথা ঝুমুরের ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। সে ঝড়ের বেগে শোয়া থেকে উঠে ফাইয়াজকে জড়িয়ে ধরল। সব কষ্টগুলোকে শ্রাবণের ধারার মতো ঢেলে দিচ্ছে যেন। বাঁধ ভাঙা কান্নায় অসচ্ছল জলের বড় বড় ফোঁটা ফাইয়াজের শার্টের একাংশ ভিজিয়ে দিল। ফাইয়াজ ঢোক গেলে চোখ বন্ধ করে নেয় সে। জ্বলছে তার চোখ খোদায়, পড়ছে অন্তর। সেও যদি কাঁদতে পারত। বুকের শার্ট খামচে ধরে জড়ানো গলায় ঝুমুর বলছে,